হ্যালো আপকামিং ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড পেন নার্সিং ক্লাসেস। আমি আপনাদের তরফ থেকে অনেকগুলো মেসেজ পেয়েছি বা অনেক রিকোয়েস্ট পেয়েছি রিগার্ডিং মক টেস্ট। তো ফাইনালি আমি আম, আপনাদের জন্য মক টেস্টের একটা ব্যবস্থা করেছি বা মক টেস্ট নিয়ে আসতে চলেছি আপনাদের সামনে, আম, যা পেইডেবল হবে। আর আপনারা যারা যারা ইচ্ছুক প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বা আমাকে ডিরেক্টলি ফোন করতে পারেন বা আমাকে মেইল করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার এবং মেইল দেওয়া আছে। তাহলে চলুন আমি স্টার্ট করি ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট অলরেডি আপলোড করেছি, আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। শুধু ভিডিও দেখলে হবে না, তার সাথে নোট ডাউন করে রাখতে হবে, আর নোট ডাউনের সাথে কন্টিনিউয়াসলি স্টাডি করতে হবে। সবাই এখন খুব জোর দিচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, প্লাস তার সাথে হচ্ছে মক টেস্ট কন্টিনিউয়াসলি সবাই অ্যাটেম্প করছে। তো আমিও আপনাদের সামনে নিয়ে এসেছি মক টেস্ট। মক টেস্ট যেটা রয়েছে সেটা 299 তার প্রাইস রয়েছে, 299। আর তার মধ্যে রয়েছে 25 প্লাস মক টেস্ট, অ্যান্ড ইচ সানডে মানে এভরি সানডে একটা ফ্রি মক টেস্ট রয়েছে। ইচ্ছে করলে যারা নন সাবস্ক্রাইবার, আপনারাও ইচ্ছে করলে ফ্রি কি বলো ফ্রি মক দিতে পারেন এভরি সানডেতে। আর যারা বাই করতে চান কোর্স, সেটা হচ্ছে 299। তো আমি আপনাদের জন্য সেই ব্যবস্থা করে রেখেছি। অবভিয়াসলি মেইল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন বা ডিরেক্টলি ফোনও করতে পারেন, ইভেন কমেন্ট বক্সেও আমাকে আপনাদের অপিনিয়ন জানাতে পারেন। তাহলে চলুন শুরু করি সেকেন্ড পার্ট নার্সিং ফাউন্ডেশনের। দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে অনেকক্ষণ ধরে কোয়েশ্চেনটা রয়েছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে বিফোর সার্জারি জুয়েলারি কেন রিমুভ করা হয়। তো বিফোর সার্জারি জুয়েলারি রিমুভ করতে হয়, তার কারণ হচ্ছে বার্ন থেকে প্রিভেন্ট করার জন্য। যে পেশেন্টগুলোকে আমরা ওটিতে পাঠাই সেগুলোকে মনোকুলার বা বাইপোলার কাটার দিয়ে সেটাকে পুড়িয়ে এখন ইনসিশন করা হয়, এখন ডিরেক্ট ইনসিশন আর দেওয়া হয় না। তো সেই কারণে যেন ইলেকট্রিসিটির কারণে বার্ন না হয় পেশেন্ট, বা ইভেন অবস্ট্রাকশন বা প্রিভেন্ট ইনজুরির জন্য হতে পারে। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ দ্য রিস্ক অফ ইনফেকশন। তো ইনফেকশনও রিডিউস করার জন্য আমরা জুয়েলারি রিমুভ করে থাকি পেশেন্টদের থেকে। চলো নেক্সট, অ্যাট হোয়াট টাইম, ভীষণ ইম্পর্টেন্ট, প্লিজ নোট ডাউন করে রাখবেন। বলা হয়েছে যে সেন্সাস কখন করা হয়, সেটা প্রাইভেট হোক ইয়া গভর্নমেন্ট হোক, প্রত্যেকটা জায়গাতেই সেন্সাস নাইট টাইমে করা হয়। আর নাইট টাইমে কখন যদি জিজ্ঞেস করে, সেটা 12 মিডনাইট। ওকে, চলো নেক্সট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আসতে পারে এক্সামে, প্লিজ নোট ডাউন করে রাখবেন। শুধু নোট ডাউন করলে হবে না, কন্টিনিউয়াসলি স্টাডি করতে হবে। আমি যখন চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ বা ফুল নোট রেডি করা, নোটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো তার সাথে আপনাদেরও চেষ্টা করতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না, তার সাথে নোট করে করে কন্টিনিউয়াসলি নিজেকে আপডেট করতে থাকুন, তার সাথে মক দিতে থাকুন। তাহলে চলো এনিমা ভীষণ ইম্পর্টেন্ট, জেনে নিন এনিমা বিষয়ে। তো ফার্স্ট হচ্ছে অ্যাডাল্টদের জন্য কতটুকু ইনসার্ট করতে হয়, পিডিয়াট্রিকদের জন্য, পিডিয়াট্রিক মিনস নিউবর্নদের জন্য কতটুকু ইনসার্ট করতে হয়, বা যার চিলড্রেন রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ইনসার্ট করতে হয় পার রেক্টাম, সেটাই জানবো। তো এনিমা টিউব ইনসার্টেড ইন অ্যাডাল্ট 3 to 4 inch, তার সাথে কি জেলি ইউজ করা হয়, লক্স জেলি বা লিগনুকেন জেলি বা জাইলুকেন জেলিও বলে অনেকে। তো বা 2% লক্স, 2% লক্স দেওয়ার একটাই কারণ, এক হচ্ছে 2% লক্স হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া, আর হচ্ছে লুব্রিক্যান্ট, দুটো কারণে ইউজ করা হয়। ওকে, দেন চাইল্ডের ক্ষেত্রে 2 to 3 inch ইনসার্ট করা হয় পার রেক্টাল, অ্যান্ড ফর নিউবর্ন 1 to 1.5 ইনসার্ট করা হয়। প্লিজ নোট ডাউন করে রাখুন, ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান্ড আপকামিং সিবিটি এক্সামে জিজ্ঞেস করতে পারে আপনাদের। প্লিজ কন্টিনিউয়াসলি স্টাডি করুন আমাদের সাথে, বা
অলরেডি ডিসপ্লেতে দেয়াই আছে, স্ক্রিনশটও আপনারা নিয়ে রাখতে পারেন। আর অবভিয়াসলি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার, একটা লাইক করে দেবেন, তার সাথে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। যখনই আমি ভিডিও আপলোড করব যেন আপনাদের সামনে ইমিডিয়েটলি চলে আসে। তো বেল আইকন অবভিয়াসলি ক্লিক করবেন। দেন next step of nursing process should include the interpretation of data collection. কথা বলা হয়েছে যে নার্সিংয়ে সবচেয়ে বেশি ডেটা কী করে আমরা অ্যানালাইজ করতে পারি বা ডেটা কালেকশন করতে পারি ফ্রম পেশেন্ট, সেটা হচ্ছে অ্যানালাইজ। তো অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ডেটা কালেকশন করে থাকি। নেক্সট সেলফ গ্রাফ এখন চলে এসছে, কে কী থিওরি দিয়েছে। তো ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এর মধ্যে থেকে পাবেন আপনারা ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে সেলফ কেয়ার ডিপোজিট থিওরি নোন এজ দ্য ওরেম মডেল। তো এক্সামিনার জিজ্ঞেস করতে পারে সেলফ কেয়ার ডিপোজিট থিওরি অন্য কী নামে পরিচিত, সেটা হচ্ছে ওরেম মডেল অফ নার্সিং। ইট ওয়াজ ডেভেলপড বাই দ্য ওরেম, সেই কারণে ওনার নাম অনুসারে করা হয়েছে। ফার্স্ট প্রফেশনাল নার্সিং স্কুল। তো ফার্স্ট প্রফেশনাল নার্সিং স্কুল কে এস্টাবলিশ করেছিলেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কোথায় করেছিলেন? সেটা হচ্ছে লন্ডন। কোন হসপিটালে? সেটা হচ্ছে সেন্ট থমাস হসপিটাল ইন লন্ডন। আর কোন সনে? সেটা হচ্ছে 1860-তে ফ্লোরেন্স নাইটিঙ্গেল কী করেছিলেন? প্রফেশনাল নার্সিং স্কুল এস্টাবলিশ করেছিলেন। দেন one of the most important question, the 14 base need theory, 14 basic need theory কে ডেভেলপ করেছিলেন? there is the ভার্জিনিয়া হ্যান্ডারসন। তো ভার্জিনিয়া হ্যান্ডারসন কি করেছিলেন? 14 বেসিক নিড থিওরি কি করেছিলেন? উনি আমাদেরকে দিয়েছিলেন বা উনি ডেভেলপ করেছিলেন। ওকে, দেন চলো নেক্সট কোয়েশ্চেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল গেভ এ ডেফিনেশন অফ নার্সিং। তো ডেফিনেশন অফ নার্সিং কে দিয়েছিলেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তার সাথে দেখুন দেওয়া হচ্ছে দ্য অ্যাক্ট ইজ দ্য ইউটিলাইজিং অফ দ্য এনভায়রনমেন্ট অফ দ্য পেশেন্ট টু অ্যাসিস্ট হিম ইন হিজ রিকভারি। ওকে, এই বুকটা উনি লিখেছিলেন বা এই ডেফিনেশনটা উনি দিয়েছিলেন। ওকে, নোট ডাউন করাটা একদম ভীষণ ইম্পর্টেন্ট আমাদের আপকামিং সিবিটি এক্সামের জন্য। দ্য নেক্সট, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ডেভেলপ দ্য এনভায়রনমেন্টাল থিওরি। কে করেছিলেন? যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, এনভায়রনমেন্টাল থিওরি কে দিয়েছিলেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল ডেভেলপ করেছিলেন। দেন নিউম্যান সিস্টেম মডেল। নিউম্যান সিস্টেম মডেল কে ডেভেলপ করেছিলেন? অবভিয়াসলি বেটি নিউম্যান। তো ওনার নাম অনুসারেই ওনার নিউম্যান সিস্টেম মডেল দেওয়া হয়েছে। দেন a true aneurysm affected all 3 layers of the artery. তো বলা হচ্ছে ট্রু অ্যানিউরিজম কোন আর্টারির কোন ওয়ালগুলোকে এফেক্ট করে থাকে। হতে পারে আপনাদের কাছে 3টে লেয়ারের নাম দেওয়া থাকবে, তার সাথে 4th অপশনে হয়তো অল অফ দ্য অ্যাবাভ দিতে পারে। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? অল অফ দ্য অ্যাবাভ। তো ইন্টিমিয়া হচ্ছে ইনার লেয়ার, মিডিয়া হচ্ছে মিডল লেয়ার, অ্যান্ড অ্যাডভেন্সিয়া হচ্ছে আউটার লেয়ার। ওকে, নোটস অন নার্সিং বুকস কে লিখেছিলেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আর নোটস অন নার্সিং ইম্পর্টেন্ট রয়েছে, প্লিজ নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, দেন মিরর অ্যান্ড দ্য লাইটস ইজ আ হিস্টোরিক্যাল নোভেল বাই দ্য ইংলিশ রাইটার দ্য হাইলেরি মেন্টাল কি ডেভেলপ করেছিলেন বা কি থিওরি দিয়েছিলেন? ইংলিশ থিওরি, সেটা হচ্ছে মিরর অ্যান্ড দ্য লাইটস বা লাইট অফ হিস্টোরিক্যাল নোভেল। ওকে, চলুন নেক্সট। হ্যাঁ, চিলড্রেন্স বাইবেল কে দিয়েছিলেন? মেটেল দিয়েছিলেন। মেটেল দ্য অথর অফ দ্য চিলড্রেন বাইবেলস। অ্যান্ড the burning book wrote by the Magha Majumdar, who is an Indian. And International Council, ICN, International Council is founded in 1899
and was the international organization healthcare professionalist and headquarter হচ্ছে জেনেভা। তো আমাদের কাছে দুটোই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইসিএন ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল কত সনে এস্টাবলিশ হয়েছিল, সেটা হচ্ছে 1899, অ্যান্ড তার সাথে হচ্ছে তার হেডকোয়ার্টার কোথায়, জেনেভা বা সুইজারল্যান্ড। ওকে, চলো নেক্সট। ইন্দিরা গান্ধী নেশন মানে হচ্ছে ইগনু। তো যেটা বলা হচ্ছিল ইগনু ইস্টাবলিশ ইন 1985। তো ইগনু কেন ইম্পর্টেন্ট? ইগনুতে এখন পর্যন্ত আমাদের অল ওভার ইন্ডিয়াতে অ্যাজ পার আইনসির গাইডলাইন্স অনুযায়ী কোথাও কি বলে আপনাদের করসপন্ডিং কোর্স হয় না নার্সিংয়ের, অ্যাকসেপ্ট ইগনু। একমাত্র ইগনুতে এখন পর্যন্ত করসপন্ডিং কোর্স রয়েছে যেখানে আপনি ডিস্টেন্স মোডে করতে পারেন। তো সেই কারণে এটাও ইম্পর্টেন্ট, সেটা এস্টাবলিশ হয়েছিল 1985। Nursing process 5 elements is the assessment, diagnosis, planning, implementation and evaluation. And nursing care plan এ আরো দুটো বেড়ে যাবে, is the 7 elements of nursing care plan, সেটা হচ্ছে assessment, diagnosis, planning, goal, rationales, implementation and evaluation। দেন এটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমরা নার্সিং কেয়ার প্ল্যান যখন লিখি নান দ্য ডায়াগনোসিস তখন এই শব্দটা ইউজ করে থাকি। তো নেম অফ দ্য নার্সিং ডায়াগনোসিস ইজ লিঙ্কড টু দ্য ইথিওলজি উইথ দ্য ফেসেস। তো সেটা হচ্ছে কি রিলেটেড টু, লাইক এক্সাম্পল আমি দিতে পারি। এক্সাম্পলে আমরা কি দিয়ে থাকি, মেইনলি হচ্ছে ধরুন কারোর একটা ব্লাড টেস্ট একটা কি অ্যাবনর্মাল আছে, তো আমরা ইম্পেয়ার্ড ব্লাড রিপোর্টস রিলেট টু ডিজিজ কন্ডিশন দিতে পারি, রিলেট টু অ্যাজ এভিডেন্স বাই কি রিপোর্টস বা ল্যাব রিপোর্টস দিতে পারি। তো রিলেট টু কি ডিজিজ কন্ডিশন, সেই কারণে এখানে বলা হয়েছে যে নার্সিং ডায়াগনোসিসের সাথে কি ইটিওলজি লিঙ্ক রয়েছে, সেটা হচ্ছে রিলেটেড টু। Okay, then objective to maintain the body mechanism by a nurse is to avoid strain and fatigue। তো আমাদের অবজেক্টিভ মেনটেনিং বডি মেকানিজম, তো আমরা যখন বডি মেকানিজম মেনটেন করি তখন আমাদেরকে যেন স্ট্রেন বা ফেটিক না দেখা যায়, সেটা আমাদেরকে মেনটেন করে রাখতে হয়। এক 2 নম্বর হচ্ছে যখন উই আর লিফটিং দ্য পেশেন্ট তখন আমাদের নি অ্যান্ড ব্যাক যেন কোনোদিনও স্ট্রেট না থাকে, আদারওয়াইজ উইল গেট দ্য ইনজুরি। তো আমাদের নিজেদের ইনজুরিকে কী করার জন্য, অ্যাভয়েড করার জন্য আমরা কিছুটা নিকে স্ট্রেট না করে একটুখানি ব্যান্ড করে রাখি যেন ইজি হয় আমাদেরকে লিফট করতে, কাকে, পেশেন্টকে। ওকে, চলো নেক্সট। আমি অলরেডি আপনাদের কাছে মেনশন করছি, while lifting a patient a nurse bend to her hip and knee। তো আমরা যখন পেশেন্টকে লিফট করি তখন কি করতে হয়, আমাদের নি অ্যান্ড হচ্ছে হিপকে একটুখানি ব্যান্ড করে রাখতে হয়, আর এটা কম্পিটিটিভ এক্সামে আসা কোয়েশ্চেন। ঠিক আছে, চলো বেড ক্রেডেল বা বেড কার্ডেল ইউজ ফর বার্ন পেশেন্ট, হিমোফিলিয়া পেশেন্ট অ্যান্ড লিউকোমিয়া পেশেন্ট। কেন? কারণ হচ্ছে বেডশিট বা যখন আমরা ব্ল্যাঙ্কেট দিই যেন ফ্রিকশন না হয়, সেই কারণে পেশেন্টকে ঢাকতে হবে এবং ফ্রিকশন মানে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, স্কিন টু ব্ল্যাঙ্কেট বা স্কিন টু ক্লথ যেন কন্ট্যাক্ট না হয়, সেই কারণে আমরা কি ইউজ করে থাকি, বেড কার্ডেল বা কার্ডেল, সেটা ইউজ ফর বার্ন পেশেন্ট। মোস্টলি আমরা বার্ন পেশেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি, হিমোফিলিয়া পেশেন্ট অ্যান্ড লিউকোমিয়া পেশেন্টদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। দেন মিডেন্টি কর্নার
45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়। আর সেই কর্নার কেন করা হয়? টু টাইট দ্য বেডশিটকে লুজ হতে প্রিভেন্ট করার জন্য। আর তার ইচ কর্নারে কটা ফোল্ড থাকে, সেটা হচ্ছে 6 ফোল্ড ডান ইন এ বেডশিট। কর্নারটা মিস করে গেছি, কর্নার হবে। ওকে ফাইন। Okay, first sign and symptom of dehydration. First sign and symptom of dehydration is the most important. There is the thirst and dark color urine. মানে আমাদের যে ইউরিনের নর্মাল কালার আছে সেটা থেকে একটুখানি ডার্ক হয়ে যাওয়া, একটুখানি লাইট না হয়, একটুখানি গাঢ় হয়ে যাওয়া বা ডার্ক হয়ে যাওয়া। Then, which technique used to prevent cross infection is known as the nursing barrier. তো আমাদেরকে বলা হয়েছে বা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, which technique used to prevent cross infection. cross infection ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা কি ইউজ করে থাকি? বেরিয়ার নার্সিং ইউজ করে থাকি। ওকে ফাইন। চলো নেক্সট হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা বহুবার কোয়েশ্চেনে এসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেটা হচ্ছে কেরোসিন। তো কেরোসিনে কি হয়েছে? তো কেউ যদি বা কোনো পেশেন্ট যদি কি করে আসে, আমাদের পেশেন্ট ধরুন কেরোসিন খেয়ে এসছে, সেই পেশেন্টকে কি করি? নর্মালি যদি পয়জনিং পেশেন্ট আসে আমরা গ্যাস্ট্রিক লাভেজ বের করে থাকি। ওকে, নট গার্বেজ, মনে রাখবেন গ্যাস্ট্রিক লাভেজ। তো এক্সেপ্ট কেরোসিন পয়জনিং। তো কেরোসিন পয়জনিং বা পেট্রোল পয়জনিং এই ধরনের পেশেন্টকে আমরা কোনোদিনে কি করে থাকি? গ্যাস্ট্রিক লাভেজ করি না। তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে যখন সে খেয়েছে বা ড্রিঙ্ক করেছে ভুলবশত সেই কেরোসিনকে, তখন ইসোফেগাসকে অলরেডি, ইসোফেগাসের গায়ে যে কি রয়েছে আপনার মিউকাস মেমব্রেন রয়েছে সেটাকে অলরেডি নষ্ট করে দিয়েছে। এগেইন যদি সেই রাস্তা দিয়ে এগেইন সেই কেরোসিন বা পেট্রোলকে নিয়ে আসা হয় বা বের করার জন্য এগেইন সেই রাস্তা ইউজ করা হয়, তাহলে কি হয়? পেশেন্টের ইসোফেগাসে যে বার্ন হয়েছিল সেটা আরও কমপ্লিকেটেড হয়ে যায় বা আরও বেড়ে যায় বার্নটা। আর সেকেন্ড হচ্ছে অ্যাসপিরেশন। তো যখন সেটা ভমিটের সাথে বা গ্যাস্ট্রিক লাভেজের বের করার সময় যদি কোনো কারণে পেশেন্ট ইনহেল করে থাকে, তাহলে সিভিয়ার কেমিক্যাল নিউমোনিয়া হতে পারে পেশেন্টের। এই দুটো কারণে, এক হচ্ছে বার্নিং পার্সেন্টেজ বেড়ে যাবে ইসোফেগাস, আর হচ্ছে সেকেন্ড হচ্ছে সিভিয়ার কি হবে? সিভিয়ার কেমিক্যাল নিউমোনিয়া হতে পারে। আর ঠিক এই দুটো কারণেই কি করা হয়? কি করা হয়? গ্যাস্ট্রিক লাভেজ বের করা হয়। আরও এখানে দেখুন একটা নিচে দেওয়া হয়েছে, যদি কোনো পয়জনিং পেশেন্ট আসে তাহলে কতটা সময়ের মধ্যে টক্সিক যে টক্সিক পদার্থটা খেয়ে এসছে সেটাকে গ্যাস্ট্রিক লাভেজ হিসাবে বের করা যায়? সেটা হচ্ছে উইদিন 1 hour or half an hour, ম্যাক্সিমাম 1 hour। ওকে, দেন এখন বলা হচ্ছে ফিডিং টিউব। এক হচ্ছে রাইস টিউব ফিডিং। রাইস টিউব ফিডিংটা আমি এখানে মেনশন করে নিই, প্লিজ মাথায় রাখবেন বা নোট ডাউন করে রাখুন। যখনই রাইস টিউব ফিড হয়, তো রাইস টিউব করার জন্য আমাদের হাই ফাউলার পজিশন দিতে হয় বা সেমি ফাউলার পজিশন। আর মেইনলি হচ্ছে করার সময় হাই ফাউলার পজিশনে করা হয়। সেকেন্ড হচ্ছে যখন ফিড দেওয়া হয় সেমি ফাউলার পজিশনে ফিড দেওয়া হয়। আর হচ্ছে বিফোর ফিড কী কী চেক করতে হয়? এক হচ্ছে টিউব পজিশন, এক হচ্ছে পেশেন্ট পজিশন। তো ফার্স্ট প্রায়োরিটিতে কী আসবে? ফার্স্ট প্রায়োরিটিতে আসবে পেশেন্ট পজিশন। ফার্স্ট আমরা পেশেন্টকে পজিশন দেব। সেকেন্ড হচ্ছে আমাদের কী করতে হবে? সেকেন্ড হচ্ছে রাইস টিউবকে পজিশনিং দেখতে হবে। যদি রাইস টিউবের পজিশন চেঞ্জ থাকে বা সেটা যদি স্টমাকে না থাকে, তাহলে আমরা কি করতে পারবো না? ফিড দিতে পারবো না। তো কি করে চেক করে থাকি? এক হচ্ছে একটুখানি এয়ার পোস্ট করে আমরা চেক করে থাকি এপিগ্যাস্ট্রিক রিজনে স্টেথোস্কোপ দিয়ে শুনে। আর সেকেন্ড হচ্ছে আমরা স্পিড করে দেখি, যদি বাইল আসে বা ফুড কাইন্ড বা পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড যদি
সেই রাইস টিউবের মাধ্যমে আসে, তার দ্যাট মিনস ইন্ডিকেট কি রাইস টিউবের টিপ কোথায় রয়েছে, স্টমাকে রয়েছে। এখন কথা হচ্ছে কোনো পেশেন্টের যদি কোনো কমপ্লিকেশন থাকে, রাইস টিউব করা না যায়, তাহলে সেই পেশেন্টদের কী করা হয়, প্যাক টিউব করা হয়। প্যাক টিউব কোথায় করা হয়, ডিরেক্টলি স্টমাকে মানে এপিগ্যাস্ট্রিক রিজনে বা লেফট হাইপোকন্ড্রিক রিজনে ফুটো করে স্টমাকে একটা টিউব ঢোকানো হয়, আর সেই টিউব দ্বারা কন্টিনিউসলি ফিড দেওয়া হয়, সেটাকে বলা হয় প্যাক টিউব। সেটাই এখানে মেনশন করেছে, টিউব a feeding tube placed directly in the stomach through the artificial opening and abdominal wall is called gastrostomy tube বা প্যাক টিউব। তো প্যাক টিউবের ফুল ফর্ম কি, পারকিউটেনিয়াস এন্ডোস্কোপিক, মানে এন্ডোস্কোপি দিয়ে দেখে তারপর সেটাকে কি করা হয়, গ্যাস্ট্রোটমি, মানে গ্যাস্ট্রোকে স্টমি করে সেটাকে কি করা হয়, ওপেনিং করে সেটাকে ইনসার্ট করা হয় টিউব, সেই কারণে এটাকে প্যাক টিউব বলা হয়, PEG, pack tube. Okay, then next NG tube and NG tube and অরোগ্যাস্ট্রিক টিউব, ন্যাসোগ্যাস্ট্রিক টিউব অ্যান্ড আমি দুটোকে একসাথে বোঝাচ্ছি, সেই কারণে দুটো আমি দেখাচ্ছি। ন্যাসোগ্যাস্ট্রিক অ্যান্ড অরোগ্যাস্ট্রিক টিউব, সেটা হচ্ছে ন্যাসোগ্যাস্ট্রিক টিউবের লোকেশন কি করে আমরা চেক করি। লোকেশন এখানে কি বলা হয়েছে, টিপ অফ দ্য নোজ টু এয়ারলোব, টিপ অফ দ্য নোজ থেকে কি করবো, এয়ারলোব করবো, এয়ারলোব থেকে কি কোথায় নেব, জিফয়েড প্রসেস। আর যদি সেটা ওরোফেরিংস হয়, ওরোফেরিঙ্গেল টিউব হয়, তাহলে সেটা কি করবো, এয়ারলোব থেকে প্রথমে কোথায় ছিলাম, ন্যাসোগ্যাস্ট্রিকের নোজ থেকে শুরু করেছিলাম। যে ওরোগ্যাস্ট্রিক হবে মাউথ দিয়ে যদি ইনসার্ট করতে হয়, তাহলে কি করতে হবে, এয়ারলোব থেকে আমাদের মাউথের একদম কি কোথায় করতে হবে, দ্য সেন্টার অফ দ্য মাউথ, মানে একদম মিডল সেন্টার অফ দ্য মাউথ পর্যন্ত নেবে, সেখান থেকে হচ্ছে কোথায় নিতে হবে, এপিগ্যাস্ট্রিক রিজন অ্যান্ড আম্বিলিকাল রিজনের মাঝখানে পর্যন্ত আমাদের মাপ নিতে হবে। ওকে, দ্য মিড পয়েন্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিক প্রসেস অ্যান্ড আম্বিলিকাস। ওকে, দুটো প্লিজ ভুলবেন না, ন্যাসোগ্যাস্ট্রিক হলে নোজ থেকে এয়ারলোব অ্যান্ড জিফয়েড প্রসেস, আর যদি ওরোফেরিংস হয়ে থাকে এয়ারলোব টু সেন্টার অফ দ্য মাউথ থেকে umbilicus বা not umbilicus, জিফয়েড প্রসেস and umbilicus এর মিড পয়েন্ট। ওকে, then next for an orogastриc tube insertion the water soluble, হ্যাঁ এখন বলা হচ্ছে যে ওরোফেরিংস বা নেসোফেরিংসকে যদি আমরা ইনসার্ট করি, তাহলে সেখানে জেলি ইউজ করতে হয়, কেওয়াই জেলি বা লিডোকেন জেলি বা 2% লক্স লিগনোকেন ইউজ করতে পারি। তো সেখানে কেন, দুটো কারণ, এক হচ্ছে লুব্রিকেট করে, কাকে, টিউবটাকে লুব্রিকেট করে যেন ইজিলি ইনসার্ট হয়, আর সেকেন্ড হচ্ছে 2% লক্স ইউজ করলে লোকাল অ্যানেস্থেসিয়া, তো পেশেন্ট পেইন খুবই কম হয় অ্যান্ড ইরিটেশন কম হয়, সেই কারণে লক্সকে ইউজ করা হয়। ওকে, দেন নেক্সট দ্য রিমুভাল অফ সুইচার লাইন। রিমুভ অফ সুইচার লাইনে কোথায় সুইচারিং হলে কতদিন বাদে সেটাকে কি করা হয়, রিমুভ করা হয়, বা কতটা ডিউরেশন ইন্টারভেলে আমাদেরকে সুইচার রিমুভ করতে হয়, সেটাই জিজ্ঞেস করে থাকে। যদি সুইচারিং ইন দ্য ফিঙ্গার টিপ হয়, তো হাতে যদি হয়ে থাকে, তাহলে 10 থেকে 12 দিনের মধ্যে আমরা কি করি, সুইচার রিমুভ করি। যদি সেটা চেস্ট বা অ্যাবডোমেন হয়ে থাকে, 7 to 14 ডেজের মধ্যে আমরা রিমুভ করতে পারি। যদি ফেসে হয়, তাহলে 2 to 5 ডেজের মধ্যে আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি। অ্যান্ড রিমুভাল অফ ব্যাক, যদি আমাদের ব্যাক সাইডে কোথাও কেটে থাকে, সেখানে ডক্টর সুইচার করে দিয়ে থাকে, তাহলে সেটা আমরা কতদিন পরে রিমুভ করতে পারি, 12 to 14 ডেজ। অ্যান্ড লাস্ট ইজ দ্য হ্যান্ড, যদি হাতে কোথাও কেটে থাকে, তাহলে সেটা 8 to 10 ডেজ পর কি করতে পারি, আমরা রিমুভ করতে পারি। দেন টেম্পারেচার, the temperature of water of the tap sponge বা কোল্ড স্পঞ্জ। আমরা কোল্ড স্পঞ্জ যখনই বলি, তখন আমরা একটা জিনিস ভাবি যে কোল্ড স্পঞ্জ মানেই হচ্ছে ফ্রিজের জল দিয়ে কি করব, স্পঞ্জ দেব। তো স্পেশালি কোন পেশেন্টদের দেওয়া হয়, স্পেশালি হচ্ছে হাইপারপ্যারেক্সিয়া বা ফিভার যদি আসে পেশেন্টের, তাহলে কি করা হয়, কোল্ড স্পঞ্জ দেওয়া হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কোল্ড স্পঞ্জ মিন্স হচ্ছে ট্যাপ ওয়াটার, নট দ্য ফ্রিজ ওয়াটার।
তো যদি খুবই কোল্ড ওয়াটার হয়ে থাকে, আমাদের যখন ফিভার আসে তখন আমাদের কি ফিল হয়, খুব ঠান্ডা লাগে। তো পেশেন্টরা সেম, অলরেডি পেশেন্ট ফিল কি রয়েছে, কোল্ড। তো তার উপর যখন আমরা একদিন কোল্ড দেব, তাতে কি হবে, কোল্ড দেওয়ার সাথে সাথে যখনই খুব বেশি পরিমাণে কোল্ড দেওয়া হবে জল, পেশেন্টের শিভারিং হবে, শিভারিং হতে হতে কি হবে, সিজার হয়ে যাবে। তো পেশেন্টের যেন সিজার না হয় সেই কারণে পেশেন্টকে কি করতে হবে, টু প্রিভেন্ট সিজার আমাদের ট্যাপ ওয়াটার ইউজ করতে হয়, আর অ্যাজ পার WHO গাইডলাইন্স। ওকে, তো তার টেম্পারেচার কি থাকবে, 80 to 90 ডিগ্রি ফারেনহিট বা 27 to 30 ডিগ্রি সেলসিয়াস। দেন ফর স্পঞ্জ বোথ হেল্প ফিভার, যেটা আমি বলেছিলাম, লো ফিভার অ্যান্ড ইউজ টু লুকওয়ার্ম ওয়াটার যদি লো ফিভার থাকে, অ্যান্ড হাই ফিভারের ক্ষেত্রে আমি অলরেডি বলেছি, অ্যান্ড লো ফিভার থাকলে সেটা অ্যান্ড বিটুইন 90 to 95 ডিগ্রি ফারেনহিটের মাঝখানে আমরা ওয়াটার টেম্পারেচার রাখি। দেন আইডিয়াল টেম্পারেচার ফর সিজ বাথ, সিজ বাথ কেন দেওয়া হয়, পেরিনিয়াল কেয়ারের জন্য দেওয়া হয়, সেটা হচ্ছে 104 থেকে 109 ডিগ্রি ফারেনহিটে দেওয়া হয়, বা 40 থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া হয়। অ্যান্ড টপ বাথ বা বাথরুম বাথ যেটা বলা হয়, যেটা নর্মালি আমরা ডেইলি বেসিস নিয়ে থাকি, সেটা হচ্ছে water temperature should be 37 degree Celsius to 40 degree Celsius বা 98.6 degree Fahrenheit to 104 degree Fahrenheit পর্যন্ত। Then paraffin bath, one of the most important is the paraffin bath. Paraffin bath কাদের দেওয়া হয়, যাতে আর্থ্রাইটিস রয়েছে। তো প্রাইমারি ইউজ paraffin bath to treat arthritis patient. দেন রিকভারি টাইম হট, হ্যাঁ ভীষণ, এটা কি বলেছে, রিকভারি টাইম অফ হট অ্যান্ড কোল্ড কম্প্রেশন। আমরা কি করে থাকি, পেশেন্টকে কোল্ড কম্প্রেস দিয়ে থাকি, কোনো পেশেন্টকে হট কম্প্রেস দিয়ে থাকি। তো এর একটা রুলস রয়েছে, যদি কাউকে আমরা কোল্ড বা হট কম্প্রেস দিয়ে থাকি, ফর বোথ 10 to 15 15 to 20 মিনিটস আমরা কন্টিনিউয়াসলি দিতে হবে। তারপর সেটাকে 2 আওয়ার্স ইন্টারভ্যালে আমরা সেটাকে রিপিট করতে পারি, কিন্তু অ্যাট এ টাইম নট মোর দেন 20 মিনিটস। 20 মিনিটসের বেশি দিলে কি হবে, রিভার্সিবল কজ হবে, উল্টো রিঅ্যাকশন করবে। তো কোল্ড কম্প্রেস দিলে কি হয়, ভাস্কুলার কি হয়, কনস্ট্রিক্ট হয়। তো পেরিফেরাল ভাস্কুলারাইজেশন কি হবে, কনস্ট্রিক্ট হবে, কিন্তু যখন ওভারহিট হয়ে যাবে, মানে যখন কি হয়ে যাবে, কনস্ট্রিক্ট হবে। আর যখন মোর দেন 20 বা কন্টিনিউয়াসলি আমরা আইস দিয়ে রাখবো বা আইস কম্প্রেশন দিয়ে রাখবো, তাতে কি হবে, ভাসো ডাইলেটেড হয়ে যাবে, ভাসো কনস্ট্রিক্টের জায়গায় তার রিভার্সিবল কজ উল্টো কাজ করবে, ভাসো রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আর টেম্পারেচারের ক্ষেত্রে কি হয়, হট কম্প্রেশনের কি হয়, ভাসো ডাইলেটেড হয়, কিন্তু বেশি হট কম্প্রেশনে ভাসো কনস্ট্রিক্ট হয়। ঠিক এই কারণেই বার্ন পেশেন্টদের ব্লিড হয় না, বিকজ হিটে, দ্য এক্সট্রিম হিটে কি হয়ে গেছে, ভাসো কনস্ট্রিক্ট হয়েছে, রিভার্স কজ করেছে। ওকে, দেন 2 আওয়ার ব্রেক দিয়ে আমরা কন্টিনিউয়াসলি রিপিট করতে পারি আফটার 2 আওয়ার্স, অ্যাকসেপ্ট টি কেয়ার পেশেন্ট অ্যান্ড আদার ইন্ডিকেটেড পেশেন্ট। তো টি কেয়ার পেশেন্টদের কন্টিনিউয়াসলি কি দিতে হয়, কন্টিনিউয়াসলি আইস প্যাক দিয়ে রাখতে হয়। দেন এখন বলা হয়েছে সুইচারিং। সুইচারিং করার সময় সুইচারিংটাকে নিডল হোল্ডার দিয়ে কোথায়, যে সুইচারটা রয়েছে সেটাকে কোথায় হোল্ড করতে হয়, এক হচ্ছে তার টিপ থেকে 3 ভাগের 2 ভাগ দূরে, আর তার যে সাওয়েজ, যেখানে সুতোটা আটকানো থাকে, সাওয়েজ ইন্ড, তো সাওয়েজ ইন্ডে কোথায় থাকে, সাওয়েজ ইন্ডের যদি আমরা টিপটাকে 3টে ভাগ করি, তাহলে টিপ থেকে 2 ভাগের সমান, আর যদি সাওয়েজ টিপ থেকে 1 ভাগের ইকুয়ালে। ওকে, 3টে ভাগের মধ্যে। তো 2/3 হচ্ছে ফ্রম টিপ থেকে, অ্যান্ড 1/3 হচ্ছে ফ্রম সাওয়েজ ইন্ড থেকে। Then is most important question is the CVA. তো CVA বা স্ট্রোক পেশেন্ট,
দু ধরনের পেশেন্ট স্ট্রোক পেশেন্ট রয়েছে, একটা হেমারেজিক অ্যান্ড ইসকেমিক। যদি হেমারেজিক হয়ে থাকে তাহলে আমরা সেমি ফলোয়ার পজিশন দেব টু প্রিভেন্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার যেন বেড়ে না যায়, সেই কারণে সেমি ফলোয়ার পজিশন দিয়ে রাখবো। আর যদি ইসকেমিক হয় তাহলে আমরা কি দেব, সুপাইন পজিশন দিয়ে রাখবো। তার কারণ হচ্ছে অলরেডি ব্লকেজের কারণে ব্লাড ফ্লো কম যাচ্ছে ব্রেইনে। যদি আমরা এগেন পেশেন্টকে কি করে রাখি, ফাউলার পজিশন দিয়ে রাখি, হেড সাইড আপ করে রাখি, তাহলে কি হবে, আরও ব্লাড কম যাবে। তার ফলে কি হবে, ব্রেন সেলগুলো ড্যাড হওয়া শুরু হবে বা মারা যেতে পারে। দেখ ফায়ার, যদি আমাদের ওয়ার্ডে এই কোয়েশ্চেনটা ভীষণ আসে কম্পিটিটিভ এক্সাম, যদি আমাদের ওয়ার্ডে কোথাও ফায়ার ইনসিডেন্টস হয় তাহলে আমাদেরকে কী করতে হবে, অ্যাজ পার ফলো আমরা পাস অ্যান্ড রেস অ্যান্ড পাস ইউজ করি। তো রেসের আর ফর রেস্কিউ, ফার্স্ট হচ্ছে পেশেন্টটাকে একটুখানি রেস্কিউ করে নেব, মানে ফায়ার পয়েন্ট থেকে সরিয়ে দেব। দিয়ে সেকেন্ড হচ্ছে অ্যালার্ম করব, কী করে, ম্যানুয়াল কল পয়েন্ট রয়েছে, ইভেন যে রেসপেক্টেড হসপিটালগুলোর যে কোড রয়েছে সেই কোড অ্যাক্টিভেট করে দেওয়া হয়। অ্যান্ড থার্ড ইজ দ্য কনফাইন, দরজা জানালাগুলো বন্ধ করে দিতে হয় যেন অক্সিজেন কাট ডাউন হয়। প্রচুর পরিমাণে স্মোক যদি হয় তাহলে কি হবে, একটা সময় আসবে যে ফায়ার অলরেডি ফায়ার নিভে যাবে স্মোকের কারণে। অ্যান্ড ই ফর এক্সটিংগুইশার বা ইভাকুয়েশন, তো পেশেন্টকে নিয়ে একদম ইভাকুয়েশন অ্যাসেম্বলি পয়েন্টে চলে যাওয়া বা এক্সটিংগুইশার ইউজ করাতে হয়। এক্সটিংগুইশার ইউজ করার জন্য পাস ফলো করতে হয়। ওকে, আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আর তার সাথে এগেন আমি বলে দিচ্ছি যে আমি আপনাদের জন্য মক টেস্ট নিয়ে এসেছি বা মক টেস্ট নিয়ে আসতে চলেছি ফ্রম বুধবার থেকে, এই বুধবার থেকে। তো আপনারা যারা যারা ইচ্ছুক প্লিজ আমাকে টেক্সট করতে পারেন, মেইল করতে পারেন, বা আমার ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন, বা ফোন নাম্বার আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন 89100615 89100615। যদি আপনারা মক দিতে ইচ্ছুক তাহলে অবভিয়াসলি আমাকে পিন করবেন। আর তার